বিসমিল্লাহির রহমানির রহিম। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা টেন্ডারের একটি খুবই গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া সম্পর্কে আলাপ করব, সেটা হলো টেন্ডার ক্যাপাসিটি। অর্থাৎ যে কোনো ওয়ার্কসের টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার ক্যাপাসিটি খুবই ভাইটাল একটা বিষয়। তো যদি এই টেন্ডার ক্যাপাসিটিতে আপনি কোয়ালিফাই না করেন, তাহলে টেন্ডারে সরাসরি আপনাকে নন রেসপন্সিভ করে দেওয়া হয়। তো আজকের পর্বে আমরা পিপিআর 8 এবং পিপিআর 25-এর আলোকে টেন্ডার ক্যাপাসিটির যে পরিবর্তনটা, সেই বিষয়টা খুব স্পষ্টভাবে এবং প্র্যাকটিক্যালি জানবো ইনশাল্লাহ। তো আমরা যদি প্রথম টেন্ডার ক্যাপাসিটিটা দেখে নিই, টেন্ডার ক্যাপাসিটির পিপিআর 8 অনুযায়ী যে সূত্রটা দেওয়া হয়েছিল, সেটা টেন্ডার ক্যাপাসিটি ইকুয়াল টু 1.5 ফ্যাক্টর ইন্টু এ ইন্টু এন মাইনাস ক্যাপিটাল বি। তো এখন এখানে যদি আমরা সকল টার্মগুলো দেখে থাকি, তো এখানে আমার এ হচ্ছে আপনার বিগত 5 বছরের মধ্যে যে বছরে সর্বোচ্চ কাজ করেছেন সেটার ভ্যালু। অর্থাৎ আমরা প্রতি অর্থ বছরে হোক অথবা আইএফটি ডেট থেকে 5 বছরে ভাগ করে নিয়ে হোক, যে অর্থ বছরে আমার সর্বোচ্চ কাজ করা হবে, আমি বিল পেয়ে থাকবো, সেটার ভ্যালু হচ্ছে আমাদের এ। এন হচ্ছে কমপ্লিশন টাইম অফ দ্য প্রপোজড ওয়ার্ক ইন ইয়ার্স। তার মানে আপনার যে টেন্ডারে আপনি অংশগ্রহণ করতেছেন, সেই কাজ কত সময়, কত ইয়ারে হবে, সেইটার ভ্যালু হচ্ছে এন। এনের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1। আমরা এটা প্র্যাকটিক্যালি শিখবো কিছুক্ষণ পরে। আর আমাদের এখানে বি হচ্ছে ওয়ার্ক ইন হ্যান্ড বা অনগোয়িং ওয়ার্ক। তার মানে আপনার হাতে আরও কত টাকার কাজ চলমান আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল বি। এখন একটা কাজ যদি আপনার অনগোয়িং অবস্থায় থাকে, 1 কোটি টাকার কাজ হয়, তাহলে আপনি যদি 50 লাখ টাকার বিল পেয়ে থাকেন, তাহলে আর 50 লাখ টাকার আপনার কাজ যে বাকি আছে, সেই 50 লাখ টাকাও কিন্তু আপনার অনগোয়িং ওয়ার্ক হিসেবে আসবে। আর এই সূত্রে যে আমাদের 1.5, সেটা পিপিআর 8 অনুযায়ী 1.5 ফ্যাক্টর নির্ধারণ করা হয়েছিল। তো এই ফর্মুলা অনুযায়ী আমাদের টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন হতো পিপিআর 8 অনুযায়ী। তো আমরা এবার দেখে নিই যে তাহলে আমাদের পিপিআর 25-এর আলোকে টেন্ডার ক্যাপাসিটির ফর্মুলাটা কেমন হয়েছে। এখানে আপনারা পিপিআর 25-এর আলোকে টেন্ডার ক্যাপাসিটির যে ফর্মুলা দেখতে পাচ্ছেন, সেখানে এ এন বি সব কিছু আগের মতোই ঠিক আছে পিপিআর 8 অনুযায়ী, তবে শুধু ফ্যাক্টরটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.25। তার মানে পিপিআর 2008 অনুযায়ী যে আমাদের ফ্যাক্টর ছিল 1.5, কিন্তু পিপিআর 2025-এ সেই ফ্যাক্টরটিকে কমিয়ে 1.25 করে দেওয়া হয়েছে। ফলে আমাদের টেন্ডার ক্যাপাসিটির উপরে কিন্তু একটা বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ আমাদের টেন্ডার ক্যাপাসিটি কমে গেছে। এখন টেন্ডার ক্যাপাসিটি কতটুকু কমে গেছে আর এটার ইফেক্টটা কি, আমরা এখন দেখব। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের এই টেন্ডার ক্যাপাসিটি যে কমে গেছে, সেটার এসটিডিতে, স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টের কোথায় আছে। যদি কোনো ফর্ম EPW2A হয়, অর্থাৎ 5 কোটি টাকার কম কোনো ওটিএম টেন্ডারের ফর্ম যদি আমরা দেখি, তাহলে আইটিটি ক্লোজ নাম্বার 14.1-এর সিতে টেন্ডার ক্যাপাসিটি বলা আছে হচ্ছে মিনিমাম লাগবে 60% থেকে 75%। এবং এই টেন্ডার ক্যাপাসিটিকে অ্যাসেস্ট করার যে ফর্মুলা, সেটা হলো এখানে এন এ ইন্টু এন ইন্টু 1.25 মাইনাস বি। আপনারা যদি অর্থাৎ পিপিআর 8-এর যে কোনো এসটিডি দেখে থাকেন, তাহলে সেখানে আছে হলো 1.5। আর এখানে যে এ এন এবং বি, আমরা কিছুক্ষণ আগে সেটা শিখে আসলাম। তো EPW2 এর ক্ষেত্রে আইটিটি ক্লোজ নাম্বার 14.1C-তে আমরা টেন্ডার ক্যাপাসিটিটা দেখতে পাবো যে আমাদের ফ্যাক্টরটি কমিয়ে 1.25 করা হয়েছে। এবার আমরা যদি এসটিডি EPW3 দেখে থাকি, অর্থাৎ 5 কোটি টাকার উপরে কোনো ওটিএম টেন্ডারের ফর্ম আমরা দেখে থাকি, তাহলে মিনিমাম টেন্ডার ক্যাপাসিটি শ্যাল বি 70 থেকে 80%। অর্থাৎ আমরা EPW3 ফর্মের আইটিটি ক্লোজ নাম্বার 14.1-এর ডি যদি আমরা দেখি, তাহলে আমাদের টেন্ডার ক্যাপাসিটি অ্যাসেসমেন্টের ফর্মুলা হচ্ছে এ ইন্টু এন ইন্টু 1.25 মাইনাস বি। আর এখানে এ এন এবং বি হুবহু আগে যেমন ছিল সেটাই আছে।
আমরা যেটা পিপিআর 8-এ শিখে আসলাম বা কিছুক্ষণ আগেই শিখেছি। তবে আমাদের শুধু ফ্যাক্টরটি 1.5-এর পরিবর্তে 1.25 করা হয়েছে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের এখানে আসলে কতটুকু পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ আমাদের ক্ষতি হচ্ছে নাকি আমাদের উপকার হলো। তো আমরা যদি দেখি তাহলে দেখেন এখানে আমাদের টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশনের একটা সিম্পল এক্সেল শিট, আরেকটি শিটেও করা হয়ে থাকে, দুই প্রক্রিয়াতে করা হয়। তো আমরা প্রথমে কি করলাম, আমাদের অর্থ বছর অনুযায়ী সকল কাজগুলোকে এভাবে লিখে দিলাম, যেমন ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এভাবে আমরা লিখলাম। তো লিখার পরে দেখেন এখানে আমরা যদি বিজনেস শেয়ার, টোটাল কন্ট্রাক্ট ভ্যালু আর পেমেন্ট রিসিভ দিই, তাহলে এই শেয়ারের সাথে গুণন করে আমার টোটাল যে অ্যামাউন্ট আছে সেটা এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো ফলে এইভাবে এক বছরের যে যোগফল আছে এইটা হলো সেটা, প্রথম বছরের যোগফল। 23-24 অর্থ বছরে এখানে কোনো কাজ দেখানো হয়নি, অর্থাৎ এই ভদ্রলোক কোনো কাজ পাননি, আমরা ধরলাম আর কি, যে কোনো বিষয়টাই হতে পারে। আচ্ছা, এরপরে 22-23 অর্থ বছরের ক্ষেত্রে অনেকগুলা কাজ আছে, আমরা সেগুলা পর্যায়ক্রমে ইনপুট করলাম। 21-22 অর্থ বছরে ইনপুট করে দিলাম, তারপরে হচ্ছে আমাদের 20-21 অর্থ বছরেও ইনপুট করলাম। এখন আমাদের কাজ হলো যে এই যে ইমপ্লিমেন্টেশন পিরিয়ড মানটা, তার মানে আমরা যে এন এর মানটা দেখে আসলাম, অর্থাৎ কমপ্লিশন টাইম অফ দ্য প্রপোজড ওয়ার্ক ইন ইয়ার্স, এই মানটার ভ্যালু, এন এর ভ্যালুটা আমরা কিভাবে নির্ধারণ করব? এখানে আমরা ইমপ্লিমেন্টেশন পিরিয়ড দিব। তাহলে ইমপ্লিমেন্টেশন পিরিয়ড আমরা যদি টেন্ডার নোটিশ অথবা পিসিসিতে আমরা তো ডেট পাবো, কাজ কমেন্সমেন্ট ডেট এবং কমপ্লিশন ডেট। তো সেই ডেটের মধ্যখানে কত মাস, ধরি আমাদের কাজ হলো 3 মাস, তাহলে আমরা 3 ইনপুট দিলাম। দেখেন এনের মানের কোনো পরিবর্তন আসে না। আমরা এখানে 8 ইনপুট দিলাম, যদি 8 মাস হয় তাহলেও কোনো পরিবর্তন আসে না, তার মানে ভ্যালু অফ এনটা ফিক্সড করতেছি। এবার যদি আমরা এখানে যদি ধরেন 15 মাস দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার এনের মান পরিবর্তন আসে। তার মানে যদি আমি 12 দিই তাহলে পরিবর্তন হবে না, যদি আমি 13 বসিয়ে দিই তাহলে পরিবর্তন হবে। তার মানে আমরা মাসটাকে ইয়ারে কনভার্ট করব, এনের মান কখনোই 1-এর কম হবে না। তো এখানে আমরা ধরে নিই যে আমাদের কাজ বাস্তবায়নের সময় হলো 8 মাস। এখন আমার এখানে টোটাল টার্নওভার ক্যালকুলেশন হচ্ছে, তারপরে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার হচ্ছে, আর আমরা এখানে অনগোয়িং ওয়ার্কের আরেকটি শিট প্রস্তুত করে রেখেছি। যেমন দেখেন এখানে ওয়ার্ক নেম, কন্ট্রাক্ট ভ্যালু, বিল রিসিভড, অর্থাৎ কত টাকা বিল পেয়েছেন, তাহলে আপনার ওয়ার্ক ইন হ্যান্ড কত টাকা আছে। এইভাবে আমরা এখানে অনগোয়িং ওয়ার্ক টোটাল ভ্যালুটা যোগ করে রেখে দিলাম, যে আমার টোটাল অনগোয়িং ওয়ার্কের ভ্যালু হচ্ছে এত টাকা। এরপরে আমরা এই অনগোয়িং ওয়ার্কের ভ্যালুটাকে এখানে নিয়ে আসছি। এখন আমরা পিপিআর 8 অনুযায়ী টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন যদি করি, দেখেন পিপিআর 25 অনুযায়ী যদি আমরা টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন করি, তাহলে দেখেন 1.25 ইন্টু এন ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাতে আমরা এক্সেলে করে রেখেছি। তো আমার টেন্ডার ক্যাপাসিটি আসলো কত, 4,86,200 4,86,92,724.54। আচ্ছা, এখন আমরা যদি এটাকে পিপিআর 8 অনুযায়ী যদি আমরা টেন্ডার ক্যাপাসিটি দেখে থাকি, তাহলে দেখেন আমাদের এখানে শুধু ফ্যাক্টর পরিবর্তন করে দিয়েছি। আমার আসলো হলো, আগে ছিল 4 কোটি আর এখন আসলো 7,05,86,000। তার মানে আমার টেন্ডার ক্যাপাসিটির কতটা পরিবর্তন হয়েছে, পিপিআর 8 অনুযায়ী টেন্ডার ক্যাপাসিটি বৃদ্ধি পায়। তো পিপিআর 8 থেকে পিপিআর 25-এ আমার টেন্ডার ক্যাপাসিটি দেখেন 31% কমে গেছে। তো তার মানে আপনি আগে যদি 100 টাকার কাজ করতে পারতেন, এখন আপনি কাজ করতে পারবেন 69 টাকার। তার মানে এই ক্যালকুলেশন অনুযায়ী এখন আপনার যদি মানগুলা পরিবর্তন হয়ে থাকে, তাহলে এই শতকরা পার্সেন্টেজ চেঞ্জ হয়। এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, শুধু তো আর এর উপরে না, এটা এ এন বি 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই পার্সেন্টেজটাও ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে এখন দেখেন যে টেন্ডার ক্যাপাসিটিটা আসলে আমার এই ক্যালকুলেশনে 31% কমে গিয়েছে। তো আগে যে সকল ভাইয়েরা হয়তো 100টা কাজ করতে পারতেন, আমি যদি সংখ্যায় বলি, এখন ওনারা 69টা কাজ পাবেন, আর বাকিটাতে আপনার টেন্ডার ক্যাপাসিটি ডিসকোয়ালিফাইড হবে, তাহলে আপনি নন রেসপন্সিভ হবেন। তো এরপরেও এখন মোটামুটি পিপিআর
25 অনুযায়ী যদি সঠিকভাবে টেন্ডার ক্যাপাসিটি বা টার্ন ওভার ক্যালকুলেশন করে এসএলটির অ্যানালাইসিসের মাধ্যমে টেন্ডার সাবমিশন করতে চান তাহলে নিচে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করবেন। আবার আপনারা কেউ যদি টেন্ডার সাবমিশনের দীর্ঘ 8 দিনের কোর্স করতে চান, যদি মনে করেন যে ধীরে ধীরে বিস্তারিতভাবে আমি বিষয়গুলো শিখব, তাহলেও নিচে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সমস্যা বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।